ধীরুভাই আম্বানি তার সম্পত্তির কোনো উইল করে রেখে যাননি। তাই পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন মুকেশ ও অনিল। দুই আম্বানি ভাইয়ের এই দড়ি টানাটানি চলেছিল প্রায় 10টা বছর। তারপর কিভাবে বিশ্বের অন্যতম ধনী হয়ে উঠলেন মুকেশ আম্বানি? আজকের প্রতিবেদনে জেনে নিন মুকেশের ধনকুবের হয়ে ওঠার গল্প। কিছুদিন ধরে আম্বানি পরিবারের কনিষ্ঠ পুত্র আনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ এবং বিবাহ অনুষ্ঠান নানা অযৌক্তিক কারণে আলোচিত। সংবাদপত্রের শিরোনামেও উঠে এসেছে এই অনুষ্ঠানের একের পর এক চমকপ্রদ তথ্য। বর্তমানে মুকেশ আম্বানি গোটা বিশ্বের এক গুরুত্বপূর্ণ নাম। আম্বানি পরিবার 27 তলা আকাশচুম্বী বাড়ি, নামি দামি গাড়ি, সর্বোপরি বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিচিত। ফোর্বসের বিচারে বিশ্বের 9ম শীর্ষ ধনী এখন মুকেশ আম্বানি। তার মোট সম্পদের পরিমাণ $117.5 বিলিয়ন। 1957 সালের 19 এপ্রিল জন্ম নেওয়া ভারতীয় ধনকুবের মুকেশ ধীরুভাই আম্বানি বর্তমানে ভারত তো বটেই, এশিয়ারও সবচেয়ে ধনী ব্যক্তি। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন এসব তথ্য অনেকেই জানেন, কিন্তু মুকেশ কিভাবে এত ধনী হয়ে উঠলেন? ধীরুভাইয়ের বড় ছেলে মুকেশ 20 বছর বয়সে তাঁর ছোট ভাই অনিলের সঙ্গে তাঁদের বাবার সুতো ও মশলার ব্যবসায় যোগ দেন। পরবর্তীতে মুকেশ টেক্সটাইল ও কাপড় তৈরির কৌশল রপ্ত করে ফেলেন। একই সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নামে একটি নতুন কোম্পানিরও খোঁজ পান। 1990-এর দশকে মুকেশ রিলায়েন্স কোম্পানিকে পেট্রোকেমিক্যাল এবং পরিশোধন ব্যবসার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখেন। 2000 সালের দিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ খুচরো বাজার ও টেলিকম বাণিজ্যে প্রবেশ করে। পটলগঙ্গায় রিলায়েন্সের প্রথম উল্লেখযোগ্য উৎপাদন প্রকল্প এবং জামনগরে বিশ্বের বৃহত্তম পরিশোধন কমপ্লেক্স প্রতিষ্ঠাও উল্লেখযোগ্য। 2002 সালে মারা যান ধীরুভাই। এরপরেই মুকেশ ও অনিল সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। ধীরুভাই কোনো উইল না করে যাওয়ায় সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের এই ঝামেলা চলেছিল প্রায় 10 বছর। অবশেষে তাঁদের মা কোকিলা এই বিবাদ মেটাতে এগিয়ে আসেন। মা অনিলকে বিদ্যুৎ, আর্থিক পরিষেবা এবং টেলিকম ব্যবসা দেন, যার মূল্য সেই সময় প্রায় 25,000 কোটি টাকারও বেশি ছিল। এদিকে টেক্সটাইল, তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যালস এবং পরিশোধনের নিয়ন্ত্রণ দেন মুকেশকে। মুকেশের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং অনিলের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ বা রিলায়েন্স গ্রুপ নামে পরিচিত। সম্পদের এই বিভাজনে যুক্ত করা হয় আরও একটি শর্ত। মুকেশ ও অনিল দুই ভাইকে 10 বছরের জন্য একে অপরের ব্যবসায় প্রবেশ করতে নিষেধ করা হয় এই শর্তে। এক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে মুকেশের তত্ত্বাবধানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ স্লো বাট স্টেডি কৌশলে পৌঁছে যায় নতুন উচ্চতায়। যখন বাজার মূলধনের হিসেব আসে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ $100 বিলিয়ন থ্রেশহোল্ড বা সীমা অতিক্রম করা প্রথম ভারতীয় কর্পোরেশন হয়ে ওঠে 2007 সালের মধ্যে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পরবর্তীতে অন্যান্য শিল্পের পাশাপাশি পোশাক, সৌরশক্তি, খুচরো বাণিজ্য, বিনোদন বা রিলায়েন্স ইরোস এবং লজিস্টিক সহ অন্যান্য শিল্পক্ষেত্র প্রসারিত করে নিজেদের। মুকেশের সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল টেলিকম সেক্টরে প্রবেশ। একই সঙ্গে জিও ইনফোটেল বা জিও প্রতিষ্ঠা এই বাণিজ্যে তাঁর সবচেয়ে যুগান্তকারী ধাপ। এই বাণিজ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুকেশ টেলিকম শিল্পের প্রতিষ্ঠিত প্রতিযোগীদের একে অপরের সঙ্গে যোগ দিতে বাধ্য করেন। একই সঙ্গে তাদের ব্যাপক ক্ষতির দিকেও ঠেলে দিয়েছিলেন মুকেশ আম্বানি। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।